নমস্কার বন্ধুরা, এবার প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের একদম নতুন একটি ফর্ম। বিভিন্ন এলাকায় আশা কর্মীদের দ্বারা এই ফর্মটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিলি করা হচ্ছে। ইভেন যারা জুলাই মাসের ১ তারিখে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়েছিলেন, তাদেরকেও কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবারে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একেবারে সঠিক পদ্ধতিতে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। দেখুন, পরিষ্কার কথা, ইতিমধ্যেই কিন্তু অনেক আশাকর্মী রয়েছেন যারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে নিজেরাই ফর্মটাকে ভেরিফিকেশন করে উপভোক্তার ব্যাকগ্রাউন্ড চেক করে এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করে নিচ্ছেন। আবার কোনো জায়গায় কিন্তু বাড়িতেই কিন্তু দিয়ে যাচ্ছেন। কিছু পার্ট হচ্ছে গিয়ে ফিল আপ করতে হবে উপভোক্তাকে এবং কিছু পার্ট কিন্তু পড়ে থাকছে আশা কর্মীদের জন্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেবো যে কিভাবে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। তার সঠিক পদ্ধতিটা কিন্তু আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন যত ধরনের আপডেটগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই এবং এক এক করে স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটা ফিল আপ করার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, প্রথমে এখানে কি লেখা আছে দেখতে হবে। এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধানের প্রতিবেদন। অর্থাৎ আপনার কিন্তু এটা হচ্ছে কি অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশান, দেখুন অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি, অনেকের হচ্ছে কি আপনার হচ্ছে কি দেখাচ্ছে হচ্ছে কি পেমেন্ট পেন্ডিং। ঠিক আছে, তো তাদের কি করা হচ্ছে, তাদের সরকার কিন্তু খুব স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তাদের ভেরিফিকেশান হবে। ঠিক আছে, যাদের অনেকে রিজেক্টেড ছিল তাদেরকে আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অর্থাৎ তাদের পুনরায় ভেরিফিকেশান চলছে। এবং এই যে ভেরিফিকেশানটা, এটা কিন্তু 30শে আগস্ট পর্যন্ত চলবে। এবারে 30শে আগস্ট যে ভেরিফিকেশান হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশানটা হচ্ছে। এবার বাড়িতে বাড়িতে এই ফর্মটা দিচ্ছে, ঠিক আছে, এবং ফিল আপ করতে বলছে। তো চলুন আমরা এক এক করে, ঠিক আছে, পুরো বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি বলে এখানে একটা অপশান রয়েছে। ঠিক আছে, এবারে যারা বলবেন যে দাদা আমি তো অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, তাহলে এই যে অ্যাপ্লিকেশন আইডির জায়গাটা আমি তাহলে কী লিখবো? দেখুন, পরিষ্কার কথা, যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু এই জায়গাটা তাদের টেম্পোরারি একটা কিন্তু অ্যাপ্লিকেশান আইডি কিন্তু জেনারেট হয়ে গেছিলো। যখনই কেউ ফর্ম ফিল আপ করেছে এবং ফর্মটা যখন সাকসেসফুলভাবে হয়েছে, তখনই কিন্তু সেই মুহূর্তেই কিন্তু তার একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে গেছিলো। ঠিক আছে, তো সেটা এখানটা দিতে হবে। তারপরে দেখো এখানটায় বলেছে আধার নাম্বার, এপিক নাম্বার এবং হেড অফ দ্য ফ্যামিলি। এবারে এবারে অনেকের মনে ডাউট থাকবে যে অ্যাপ্লিকেশান আইডিটা আমি কার দেবো, আধার নাম্বারটা কার দেবো, এপিক নাম্বারটা কার দেবো, আর হেড অফ দ্য ফ্যামিলিটা কার দেবো। পরিষ্কারভাবে আপনাকে বলে দিচ্ছি, দেখুন, যেহেতু ফর্মটা হেড অফ দ্য ফ্যামিলিকে মেনশন করেই বা সামনে রেখেই ফিল আপ করা হয়েছিল, সুতরাং এখানে যে আধার নাম্বারটা সেটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হবে এবং এপিক নাম্বারটাও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হবে এবং এখানটা হেড অফ দ্য ফ্যামিলির নামটা কিন্তু লিখতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তারপরে যে সেকশনটা রয়েছে, অর্থাৎ আমি বলে ড্যাশ একটা অপশান রয়েছে। ঠিক আছে, আমি ড্যাশ। ঠিক আছে, এবারে এইখানে উপভোক্তার নাম অর্থাৎ আপনার নামটা কিন্তু এখানটা লিখতে হবে। ঠিক আছে, এখানটা হচ্ছে কি আপনার নাম লিখতে হবে। এবারে তার যে গার্জেন, ঠিক আছে, ওকে, তার যে গার্জেন, ঠিক আছে, সেই গার্জেন সে স্বামী হতে পারে, পিতা হতে পারে, শ্বশুর হতে পারে। ঠিক আছে, এবার দেখুন স্বামী পিতা শ্বশুর কেন দিয়েছে, যদি দেখা যায় যে সে তার বাবার আন্ডারে আছে তাহলে পিতা দেবে, সে তার স্বামীর আন্ডারে থাকলে স্বামী দেবে, এবং বাবার আন্ডার স্বামীর আন্ডারে না থাকলে হয়তো কেউ হয়তো কোনো মহিলা হয়তো বিধবা, তো সেক্ষেত্রে কিন্তু তার শ্বশুর কিন্তু তার অভিভাবক। ঠিক আছে, বা হেড অফ দ্য ফ্যামিলি। ওকে, তারপর এখানটায়, ঠিক আছে, তার নাম দিতে হবে। ঠিক আছে, এখানটায় হচ্ছে কী বলছি, উপভোক্তার নাম, তারপরে স্বামী পিতা বা শ্বশুরের নাম, তারপরে গ্রামের নাম, ঠিক আছে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, তারপরে জেলার নাম এখানে পুট করতে হবে। এবারে এই পার্টটা যখন আপনি ফিল আপ করে নেবেন, তখন কিন্তু যে আশাকর্মী তাদের কাজটা এরপরে পড়ে থাকবে। বিষয়টা কেমন, যে তারপরে দেখো এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এত দ্বারা, ঠিক আছে, দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি। ঠিক আছে, এবং আমি আবেদনপত্রটি, ঠিক আছে, ওকে, এবং তাতে প্রদত্ত সকল তথ্য কিন্তু সঠিকভাবে পেয়েছি। ঠিক আছে, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ এক্ষেত্রে আপনার ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। অর্থাৎ এই পার্টটায় যদি এখানটা টিক করা হয়, যদি আশাকর্মীরা টিক করেন, তাহলে কিন্তু ধরে নেবেন যে আগামী 5 বছর বা 6 বছর যতদিন হচ্ছে কি এই প্রকল্পটা চালু থাকবে, সেই প্রকল্পের আওতায় কিন্তু আপনি সব সময় কিন্তু টাকা পেতে থাকবেন। এরপরে আর কোনো রকম ভেরিফিকেশান বা কোনো রকম কিন্তু স্টেপ কিন্তু নেওয়া আর হবে না।
আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবারে আপনার যদি তথ্যে কোনো রকম অসঙ্গতি দেখতে পায়, যে সমস্ত সরকারি আধিকারিক বলুন বা আশাকর্মী আসছে বলুন, ঠিক আছে? যদি দেখতে পায় যে কোনো রকম, ঠিক আছে, অসঙ্গতি, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তারা এই জায়গাটাতে টিক করবে। কি বলছে? অতএব নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান বা বাতিল করা হচ্ছে। ঠিক আছে? কেমন? ঠিক আছে, এখানে কি কারণের জন্যে আপনার ফর্মটা বাতিল হতে পারে সেটা কিন্তু এখানটায় স্পষ্ট আছে, এবং যে আশাকর্মী যে সেই সময় যেটা মনে করবে, ঠিক আছে, সেই এক্স্যাক্ট কারণটা কিন্তু এখানটায় তুলে ধরবে, চেষ্টা করবে বা টিক দেবে। যেমন দেখো এখানে একাধিক কারণ রয়েছে, ঠিক আছে। প্রথম কারণ হচ্ছে কি আবেদনকারীর, ঠিক আছে, অবৈধ অধিবাসী, অর্থাৎ বৈধভাবে সেখানে বাসস্থান করছে না, বসবাস করছে না, সেই কারণে এইটাতে হাইলাইট করে এটা ফর্মটা কিন্তু বাতিল করা যেতে পারে, ঠিক আছে। এবং পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, ঠিক আছে, পরিবারে যদি কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী থাকে তাহলে এখানে টিক করে আপনার ফর্মটা কিন্তু প্রত্যাখ্যান বা বাতিল করা হবে এক প্রকার, ঠিক আছে। এবং এটা গেল। তারপরে ৩ নম্বর কি বলছে? এতগুলো কারণ, আবেদনকারীর মধ্যে কেউ যদি আশাকর্মী হয়, ঠিক আছে, বা প্যারা টিচার হয় বা সিভিক ভলেন্টিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে এখানটায় তাকে টিক করতে হবে, করে এটাকে বাতিল করতে পারবে, ঠিক আছে। এবারে তারপরে এই এপারের দিকটায় কিন্তু একটু ট্রিকি জিনিসটা আছে। কেমন ট্রিকি জিনিস? পরিষ্কার কথা, এখানে আবেদনকারীর আয়কর দেন কিনা জিজ্ঞেস করছে। যে আবেদন করেছে, ঠিক আছে, সে আয়কর দেয় কিনা জিজ্ঞেস করছে। সে যদি আয়কর দেয়, ঠিক আছে, তাহলে এখানটাতে এটা টিক করে এটা বাতিল হবে। এবারে এবং আরও একটা জিনিস আছে, আবেদনকারী সরকারি পেনশনভোগী কি না, ঠিক আছে, এখানেও টিক করতে হবে। এবারে দেখুন, আগের যে আমাদের লেটেস্ট নোটিফিকেশান যেটা সরকারের তরফ থেকে বেরিয়েছিল নির্দেশিকা, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পরিবারের কেউ যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে সেই অর্থে কিন্তু বা সেক্ষেত্রে কিন্তু তার ফর্মটি বাতিল হবে। কিন্তু এখানে কিন্তু আরও একটা নতুন ধরনের নিয়ম কিন্তু দেখা যাচ্ছে আবেদনকারী সরকারি পেনশনভোগী হলে তাহলে কিন্তু বাতিল হবে, যদি না হয় তাহলে বাতিল হবে না। অর্থাৎ পরিবারের কেউ যদি পেনশন পায় তাহলে পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারি চাকরি করলে হবে না। এবারে এক্ষেত্রে দেখো, পরিষ্কার কথা বলছি, এক্ষেত্রে কিন্তু এই যে পদক্ষেপটা আমার একদিক থেকে পজিটিভ বলেই মনে হচ্ছে। কারণটা হচ্ছে কি, দেখো অনেক বাড়িতে এমন আছে যে শাশুড়ি থাকে এবং শাশুড়ি পেনশন পান, ঠিক আছে, কিন্তু বৌমাকে কোনো রকমভাবে সাহায্য করেন না। তো সেক্ষেত্রে শাশুড়ি মায়ের জন্যে কেন বৌমা এই জিনিসটা থেকে কেন বঞ্চিত হবেন, তাই না? এই যে সরকারি যে অনুদান, সেটা থেকে কেন বঞ্চিত হবেন? তো সেই কারণে সেই জিনিসটাকে মাথায় রেখেই হয়তো সরকার এই নিয়মের পরিবর্তন করেছে, ঠিক আছে। এবার এটা ভালো না খারাপ এটা আপনি আপনাকে মতামত দেবেন। আগে ছিল পরিবারের কেউ যদি পেনশনভোগী হয় তাহলে পাবেন না, কিন্তু এখন যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু বলছে যে আবেদনকারীর সরকারি পেনশনভোগী কিনা সেটা জানা হচ্ছে, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে এখানে টিক করে ফর্মটাকে টুক করে বাতিল করে দেওয়া হবে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন এমন একটি কারণ যদি থাকে তাহলে এখানটা টিক করে সেক্ষেত্রেও ফর্মটা বাতিল করা যায়। এবং অন্যান্য কারণ যেটা এই লিস্টের মধ্যে নেই সেটা যদি আমাদের আশাকর্মীরা খুঁজে পায় তাহলে সেক্ষেত্রে এটাকে লিখতে হবে। যেমন 4 চাকা গাড়ি, ঠিক আছে, তারপরে একটা পরিমাণে বেশি জমি, ঠিক আছে, এরকম নানাবিধি কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছিল বা শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্ত থেকে কিন্তু একেবারে হচ্ছে কি একেবারে উল্টো হলে, শর্তের হচ্ছে কি বিপরীতে গেলে সেক্ষেত্রে সেটাকে একটা হাইলাইটেড কারণ দেখিয়ে কিন্তু ফর্মটাকে অনায়াসে বাতিল করা যেতে পারে। এবং শেষে দেখতে পাচ্ছেন এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে তারিখ এবং স্থান, ঠিক আছে, অর্থাৎ যে তারিখে ফর্মটা জমা হবে এবং স্থানটা দিতে হবে এবং এখানটা স্বাক্ষর করতে হবে। এখানে কিন্তু উপভোক্তার স্বাক্ষর, এখানে কিন্তু অভিভাবকের স্বাক্ষর নয়। নাম দিতে হবে, পদবি দিতে হবে, ব্যাস, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে। এই যে স্বাক্ষরটা, এটা কিন্তু আমি ভালোভাবে বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো রকমভাবে উপভোক্তার স্বাক্ষর নয়, ঠিক আছে, এবং কোনো রকমভাবে কিন্তু এটা কিন্তু কোনো হেড অফ দ্য ফ্যামিলি স্বাক্ষর নয়। এটা কিন্তু যারা ভেরিফিকেশান করতে আসবে তাদের এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে, তাদের নাম লিখতে হবে এবং কোন পদে, সে যদি আশাকর্মী হয় তো আশাকর্মী, সে যদি অন্য কোনো পোস্টের হয় তাহলে অন্য কোনো পোস্ট এখানে কিন্তু মেনশন করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কমেন্টে কিন্তু আমরা আপনাদেরকে খুব প্রম্পটলি রেসপন্স করে দেবো। এবং আপনার এলাকাতে এখনও পর্যন্ত এই ফর্মটা কি গেছে বা আপনার বাড়িতে গেছে কি না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।